দর্শক স্বাগত আমাদের নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি তাপর জুবায়ের। আজারবাইজানের বাকুতে ইসলামিক সলিডারিটি গেমসের শুটিংয়ে স্বর্ণপদক জয়ের কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। 10 মিটার এয়ার রাইফেলে মিশ্র দলগত ইভেন্টে আবদুল্লাহেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশার হাত ধরে সাফল্য পায় বাংলাদেশ। এর আগে শনিবার ব্যক্তিগত ইভেন্টে রূপা জিতে বাংলাদেশ। ছেলেদের 10 মিটার এয়ার রাইফেলে রূপা জিতেন রাব্বি হাসান মুন্না। ইসলামী সলিডারিটি গেমসে বাংলাদেশের সাফল্য সম্ভাবনা নিয়ে কথা বলতে উই লাভ স্পোর্টসে যোগ দিয়েছেন সাবেক শুটার সাবরিনা সুলতানা ও এনটিভির ক্রীড়া সম্পাদক নাসিমুল হাসান দুদুল। স্বাগত উই লাভ স্পোর্টসে। সাবরিনা সুলতানা, আপনার কাছে জানতে চাইব এই সাফল্যটার আসলে অনুভূতি কেমন? অনেক দিন আসলে একটা সাফল্য খরা ছিল। আসলে সাফল্য খরা ছিল না, আমাদের গোল্ড মেডেলটাই মানে অভাব ছিল, ওইটার প্রাপ্তিটার অভাব ছিল। আমরা সিলভার পেয়েছি, ব্রোঞ্জ পেয়েছি। লাস্ট যে গেমস গিয়েছে ওই গেমসেও আমাদের শুটাররা সিলভার পেয়েছে, 2টা সিলভার। তো এই গোলটা অনেক এক্সপেক্টিং একটা গোল ছিল, মানে অনেক দিন থেকেই একটা ইন্টারন্যাশনাল গেমসে আমরা গোল্ড এক্সপেক্ট করছিলাম। যাই হোক, আল্লাহর অশেষ রহমত যে আমাদের এই গোলটা এসেছে। দুদুল ভাই, আপনার কাছে জানতে চাইবো, আসলে এটা শুটিং কিন্তু আমরা অনেক সম্ভাবনার কথা বলি বা আমরা দেখে থাকি, এই একটা অভাব মনে হচ্ছিল। এটা আসলে 1990 সালের নিউজিল্যান্ডের অকল্যান্ডে পেয়ারে বাংলাদেশের প্রথম গোলটা আসে আতিকা নিনির হাত ধরে। এরপর থেকে এই শুটিংটা বাংলাদেশের আলোচনায় আসে এবং শুটিং একটা সম্ভাবনাময় ইভেন্ট হয়। 2002 সালে লন্ডনের ম্যানচেস্টারে আসিফ আপনার ভারতের বৃন্দাকে শুট অফে হারিয়ে প্রথম মানে বাংলাদেশের এই যাবৎকালের যতগুলি গোল্ড আছে এর ভিতরে সব থেকে ভালো গোলটি সে আনে আর কি, যেটা ফাইনালে শুট আউট হয়। এবং তখন থেকে আমরা মনে করেছিলাম যে আসিফের মতন একজন শুটার যেহেতু বাংলাদেশের জন্মেছে, আমরা তাকে দিয়ে অলিম্পিকে গোল্ডের এরকম আশা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আসিফ ঠিকমতো তার হয়তো প্রশিক্ষক বা অন্যান্য দেশ যেভাবে এগিয়ে গেছে সেভাবে সুযোগ সুবিধা পায়নি, যে কারণে আমরা আন্তর্জাতিক অঙ্গনে শুটিং থেকে যে সম্ভাবনাটা আমরা দেখেছিলাম, প্রত্যাশা করেছিলাম, সেটা পাইনি। তবে শুটিং বাংলাদেশের যে কোনো বড় আসরে সাফল্য দিতে পারে, এটা তার অতীতে প্রমাণ রেখেছে। রিসেন্টলি ধরেন এই রিও অলিম্পিকেও আমরা বাকিকে নিয়ে অনেক প্রত্যাশা করেছিলাম, ওয়ার্ল্ড কাপে বাকি গিয়েছিলেন ওখানে। কিন্তু আন্তর্জাতিক শুটিংয়ে এখন যে অবস্থা, আপনার ধরেন ইন্ডিয়া, চায়না, এশিয়াতে সাউথ কোরিয়া, এরা যারা মারে 10.9-এর ভিতরে যদি তারা ধরেন 10টা শ্যুট করে 9টায় হয় 10.9, একটা হয়তো মানে একটা মিস হতে পারে। সেই জায়গায় আমাদের যারা শুটার আছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ আন্তর্জাতিক গেমসগুলোতে অংশ নিতে দেখা যায় না। তো যার কারণে অভিজ্ঞতার যে একটা ঘাটতি, সেই ঘাটতিটার কারণে আমরা চাইলেও আসলে আন্তর্জাতিক অঙ্গন থেকে সাফল্য আনতে পারি না। তবে যে কোনো অঙ্গন থেকে সাফল্য আসা মানেই একটা সম্ভাবনাময় কিছু উকি দেওয়া আর কি। আমরা মনে করি যে বাকি এবং এর আগের দিন যে রৌপ্য একটি গোল্ড যেটি এসছে, এটাতে আগামী দিনের যারা খেলোয়াড় এবং তারা যারা নিজেরাও আছে তারাও অনুপ্রাণিত হবে এবং শুটিংয়ে যে বাংলাদেশের সম্ভাবনাটা আছে সেটা কিন্তু আরও একবার এটা প্রমাণ করলো। এখন যদি এর সঠিক পৃষ্ঠপোষকতা করা হয়, আমার মনে হয় শুটিংটা আবার জেগে উঠতে পারে, বাট ব্যাপক একটা পরিকল্পনা নিতে হবে এর জন্য। রাইট। সাবরিনা সুলতান, আপনার কাছে জানতে চাইবো যে মিশ্র যে এটা দলগত ইভেন্টে বাংলাদেশ শোনা যেত, ব্যক্তিগত ইভেন্টেও তো বাকি সম্ভাবনা ছিল, সেখানে রাব্বি কিন্তু একটা রূপা জিতেছেন। আসলে ব্যক্তিগত ইভেন্টগুলোতে কি আমরা পিছিয়ে পড়ছি না? আসলে ব্যক্তিগত ইভেন্টগুলো আমরা কোয়ালিফিকেশন অনেক ভালো করছি, যখন ফাইনালে চলে যাচ্ছি তখন অন্যরকম, কিন্তু টোটালি সিচুয়েশনটাই অন্যরকম থাকে, সেখানে নার্ভটা অনেক বেশি কাজ করে। কেউ হয়তো সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারে, কেউ হয়তো একটু উইক হয়ে যায়। সেক্ষেত্রে বাকি দেখা গেছে ম্যাক্সিমাম টাইমে ও ফাইনালে যে পিছিয়ে পড়ছে। সেখানে যেমন গত পরশুদিন রাব্বি সেটাকে অনেক কাভার আপ করেছে, সে কোয়ালিফিকেশনেও সেকেন্ড প্লেসে ছিল এবং অনেক ভালো একটা স্কোর ছিল, 24 ছিল। আর সেখানেও ফাইনালে যেও সিলভার পেয়েছে, এটা অনেক বড় একটা আমাদের অপরচুনিটি, আমাদের শুটারদের জন্য এনকারেজ হবে। বিশেষ করে ও জুনিয়র লেভেল থেকে ওর যে এজটা, এই অনুযায়ী ও যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে আমি মনে করি যে রাব্বিকে দিয়ে অলিম্পিকে ভালো কিছু আশা করা সম্ভব। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ও যেটা বললো, শুটিংটা কিন্তু টোটালি মাইন্ড গেম। মানে খেয়াল করবেন, আমি 2006 সালে একদম ধরেন এখানে আসিফ শ্যুট করছে, এখানে গগন, এখানে বৃন্দা, আমি এখানে দাঁড়ানো, মানে এত কাছে। ইটস এ মাইন্ড গেম, মানে ধরেন সবাই তো মারছে, এটা যার প্র্যাকটিস পারফেকশনটা খুব ভালো, সে কিন্তু
তার হিটগুলো ঠিক মতো করতে পারছে। যদি ইলেকট্রনিক্স বোর্ড এই জায়গাটাতে যদি আপনার মাইন্ডে 19 থেকে 20 হয়ে যাবে, একটা চুল পরিমাণ এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু আপনি মানে প্রতিযোগিতা থেকে একটু সরে আসবেন। আবার এখানে দেখা যায় যে একটা ছেলের দিন ভালো, মানে সে হয়তো ফাইনালিস্ট বা কাউন্টেবল না, সে পিছন থেকে এসে কাভার আপ করে চলে গোল্ড নিয়ে চলে যেতে পারে। এখানে যে একদম ফেভারিটটাই যে পারবে তা না। যেটা যদি আপনার বিকেএসপির যে তরুণ বাকি বলা হলো, ও যে এসে সিলভারটা মারলো, ওর দিনটা ওরই ছিল এবং ওই দিনটা ওর ছিল বলে ও যেটা মেরেছে সেগুলোই পারফেক্ট হয়েছে। তার দিনটা যদি আরেকটু ভালো হতো হয়তো গোল্ডও আসতে পারতো। খুব ফাইট হয়েছে, খুবই মাইন্ড গেম, অনেক শুটিংটা আসলে hardly খুবই fight মাইন্ড গেম। হয়েছে। এখানে কনসেন্ট্রেশনটা ব্রেক হওয়ার কোনো সুযোগই নেই। এই কারণে দেখবেন শুটিং রেঞ্জে এখন কিন্তু আর কাজ দিয়ে সামনে আর কোনো শুটারদের ওখানে যেতে দেয় না বা আওয়াজ করতে দেয় না। এখন শুটারদের মানে আমরা যখনই গেছি আমরা একটু আওয়াজ টাওয়াজ করতে হয়, এগুলো আমাদের কিন্তু মানে না এখন কিন্তু শুটিং এর এনভায়রনমেন্ট অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। change এখন হয়ে কিন্তু শাউটিং মানে কম্পিটিশনটাই হয়। শুট আগে যেমন পিন্ড অফ সাইলেন্ট ছিল, মানে রীতিমতো প্লে কার্ড নিয়ে ইয়ে সাইলেন্ট। এখন কিন্তু সেই সিস্টেমটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দেখা যায় মিউজিক বাজছে, শুটার দর্শক যারা থাকছে ওরা এনজয়েবল একটা গেম। আরেকটা কারণ, আমি বৃন্দার গগনের যে হাঙ্গেরিয়ান কোচ, ওকে জিজ্ঞেস করেছিলাম আসিফকে নিয়ে যে মানে ওরা ভালো মারছে আর আসিফের সমস্যাটা কেউ মারতে পারছে না কেন। তো সে তখন আসিফকে দেখে বলেছিল যে ও যে দাঁড়ায় ওর স্ট্যান্সে কিছু কারণ বন্দুকটা আপনি যখন নেয় তখন কিন্তু এখানে একটা ধাক্কা দেয়, এই একটা হালকা ধাক্কা দেয়। তো এই ধাক্কা দেওয়াটা এই মানে এক একজনের স্ট্যান্স এক এক রকম, এক একজন এক এক রকম ভাবে নেয়। তো আমার কাছে মনে হয় যে ভারতীয় শুটার যারা আছে, আমরা যদি উপমহাদেশের সাফল্যের দিক, ওরাই তো বেশি মারছে। ওরা কিন্তু প্রত্যেক ইয়ারের ডিসেম্বরে বেরিয়ে যায় ওয়ার্ল্ড শুটিং কমপ্লেক্সে। ধরেন জার্মানিতে এবছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে হয়তো নভেম্বরে, ওরা ডিসেম্বরে করে কি পুরো ইউরোপে অনেক সার্কিটে ট্যুর হয় এবং তারা ইউরোপের বিভিন্ন জায়গায় ডরমিটারি করে ভাড়া করা থাকে, তারা একটার পর একটা ঘুরতে থাকে চেইনডে মনে হয়, একদম লাস্টে গিয়ে তারা ওয়ার্ল্ড মিটটা করে। অর্থাৎ তাদের যে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে অংশ নেওয়ার যে সুযোগ সুবিধাটা, সেটা কিন্তু বাংলাদেশের ছেলেরা মানে একদমই পায় না বলতে। সেই জায়গাগুলোতে যদি আপনি যদি ধরেন এই বাকি বলেন, সবুজ বলেন, এদেরকে যদি আপনি ইন্টারন্যাশনাল এই সার্কিটটাতে যদি আপনি বছর ওয়াইজ ঘোরাতে পারেন, তাহলে দেখবেন যে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলোতে বাংলাদেশের মানে সাফল্য ভালো, কিন্তু বাংলাদেশ মিস করলো খুব মার্জিন পয়েন্টে। এখন অনেক মানে অনেক কাছাকাছি চলে এসেছে আমাদের শুটারদের পারফরমেন্স, ইন্টারন্যাশনাল লেভেলের অনেক কাছাকাছি। খুব হার্ডলি 3-4 পয়েন্ট 5 পয়েন্টের ডিফারেন্স। এই 5 পয়েন্ট বা 3 পয়েন্ট কভার করা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না। সেক্ষেত্রে শুটারদেরকে অনেক মানে আরো একটু বেশি মনোযোগী, সুযোগ সুবিধাটা আসলে সবচেয়ে বড় ব্যাপার না। আমি বলবো যে শুটারদেরকেই এগিয়ে আসতে হবে, ওদেরকেই চেষ্টা করতে হবে যেন আমার ইন্টারন্যাশনাল মানে যারা আছে, যারা অলিম্পিকে পদক পাচ্ছে, তাদের যেহেতু কাছাকাছি চলে এসেছে আমাদের শুটাররা, এখন শুটাররাই যদি চেষ্টা করে তারাই কিন্তু পারবে। সেক্ষেত্রে আরেকটু স্ট্রং নিজস্ব মেধাটাকে কাজে লাগাতে হবে, প্লাস প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিসটা তো আছেই, শুটাররা এখন যথেষ্ট প্র্যাকটিস পাচ্ছে, ফরেন কোচের আন্ডারে ওরা প্র্যাকটিস করছে, প্লাস ওদেরকে আরেকটু মানে পড়াশোনা করতে হবে শুটিং নিয়ে। ইন্টারন্যাশনাল গেমসগুলো করছে তারা, কিন্তু শুটিংটাকে অবজার্ভ করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে ইরানে হয়তো কিছু শুটার গিয়েছিলেন, রাশিয়াতে কয়েকজন গিয়েছিলেন, তা আমাদের কি আরো আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়ানোটা কি উচিত বা সম্ভব কি? হ্যাঁ, অবশ্যই, কারণ আমরা যে এখন যে গেমসটা হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র মুসলিম কান্ট্রি, এখানে কিন্তু আদার্স কান্ট্রিগুলো নেই। এখন ওয়ার্ল্ড কাপগুলোতে দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের সবগুলো কান্ট্রি পার্টিসিপেট করছে, সেখানে যদি ওয়ার্ল্ড কাপটা বেশি বাড়ানো যায় শুটাররা, যেটা দুদুল ভাই বললেন, এই গেমসগুলো ওয়ার্ল্ড কাপগুলো করতে পারলেই কিন্তু শুটারদের নার্ভটা আরও স্ট্রং হবে। তখন ওরা প্রতিটা একটা ওয়ার্ল্ড ক্লাস শুটারের পাশে দাঁড়িয়ে শুটিং করতে, এখনও যে আমাদের শুটারে একটু উইক ফিল করে, নার্ভাস ফিল করে, ওই জিনিসটা অনেক কভার আপ হবে, ওরা নিজেদেরকে অনেক ডেভেলপ করতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে একটা আমরা কিন্তু একটা রূপা পেলাম, একটা গোল্ড পেলাম, আর সম্ভাবনা আছে কি? আসলে এখন সম্ভাবনা বলতে পিস্তল আছে, পিস্তলে শাকিল আছে। তো এখন শাকিল যদি ফাইনালে যেতে পারে তাহলে আশা করছি ও একটা পদক আমাদের ঘরের ইয়েতে ফিল্ডে বা ঘরের ইয়েতে রেঞ্জে তার সাফল্য। হ্যাঁ, ওর লাস্ট যে আরগান চ্যাম্পিয়নশিপ হয়েছে ওখানে সে রেকর্ড করেছে, স্কোর ভালো করেছে। ও এই ইসলামিক গেমসটাতে যাওয়ার আগেও ওর স্কোর হাইয়েস্ট স্কোরও শো করেছিল 82।
সো এই স্কোরটাও শো করতে পারলে আশা করছি ও ভালো করতে আমরা সেই পারবে। আমরাও সেই না, তবে প্রত্যাশা করব। আমাদের যদি ট্র্যাক রেকর্ড দেখেন, বাংলাদেশ কিন্তু মানে ধরেন সাবরিনারাও যখন মানে করতো, ভারতীয় শুটার কোহলির সাথে একদম পাল্লা দিয়ে ফাইট করতো, সেখানেও দেখা গেছে যে বাংলাদেশের কিন্তু মানে 10 মিটার এয়ার রাইফেল যেটা, এটাতে বাংলাদেশ অলওয়েজ বেস্ট ছিল। আস্তে আস্তে সেই আধিপত্যটা ভারতরা নিয়ে গেছে, ওরা ওদের অধ্যবসায় দিয়ে আমরা হয়তো ওই জায়গাটা যেতে পারিনি নানা কারণে। তো সেই বাংলাদেশের পিস্তলের ট্র্যাক রেকর্ডটা খুব যে ভালো তাও বলবো না। বাংলাদেশ কিন্তু মোটামুটি জোর দিত শুটিংয়ে এই আপনার 10 মিটার এয়ার রাইফেলের উপরে। মানে যদি আপনি ট্র্যাক রেকর্ডটা দেখেন আতিক নিদির থেকে ধরে যদি ধারাবাহিকভাবে আসেন, তাহলে দেখবেন যে বা শাহানা, সাবরিনা, এরা যারা গোল্ড মেডেলিস্ট আর কি, উনার তো কমনওয়েলথ গোল্ডও আছে মালয়েশিয়া থেকে না, তো ওই জায়গাগুলোতে দেখলে দেখা যায় আমাদের সাকসেসগুলো এই জায়গাতে আর কি। মানে পিস্তলের সাকসেসটা আর কি সেইভাবে না, হয়তো যদি কারো হাত ধরে আসে তাহলে হয়তো আবার ওই জায়গাটাতে মনোযোগী যদি হয়, তখন হয়তো দেখা মানে বাংলাদেশের এই একটা দুয়ার ওপেন হতে পারে, উইন্ডোটা। দুদুল ভাই আরেকটা কোশ্চেন ছিল, আমরা এর আগের যে ইসলামিক সলিডারিটি এটা হলো, গেমসটা হলো, মাত্র 2টা পদক পেয়েছিলাম, গোল্ড ছিল না ইন্দোনেশিয়া। এবার শুটিং থেকেই আমরা 2টা পেয়ে গেলাম, এটার উপর না আমি তো আপনাকে আগে বলেছিলাম যে শুটিং এবার সম্ভাবনা আসলে শুটিং বাংলাদেশের এমন একটা ইভেন্ট যেখানে আমরা অলিম্পিক থেকেও গোল্ড মারতে পারি, এটা মাইন্ড গেম। আমি বললাম না যে আসিফকে দিয়ে আমরা যে সম্ভাবনাটা ধরেছিলাম, আসিফ কিন্তু একটা মানে বিস্ময়কর শুটার, মানে আসিফকে আমরা হয়তো ঠিক সেইভাবে মেলে ধরতে পারিনি, বাট এবং তারও কিছু গাফলতি ছিল, তাকে দিয়ে সম্ভাবনা ছিল ওয়ার্ল্ড লেভেলে কম্পিটিশন করার মতন। মানে এক একটা প্রজন্মের এক একটা শুটার জন্মায় না, যেমন ওনার বর রিঙ্কি, উনি একজন উঁচু মানের শুটার ছিলেন। মানে শুটারদের কোয়ালিটি বুঝতে হয় যে একে দিয়ে এই লেভেল পর্যন্ত যাওয়া যাবে, একে দিয়ে এই লেভেল পর্যন্ত যাওয়া যাবে আর কি। তো ওই জায়গা ওই ট্রেনটা আমরা আসিফের ট্রেনটা আমরা মিস করেছি। আসিফ হয়তো চেয়েছে জার্মান কোচ, আমরা তাকে প্রোভাইড করেছি চাইনিজ কোচ। মানে বাংলাদেশের এই যে কোচিং মেথডটা যেটা কোরিয়ান, চাইনিজ, এক এক সময় এক একজন কোচিং এক একভাবে দেয়, তা হবে না। কিন্তু আপনি যদি ভারতের দিকে তাকান, জার্মানি না হলে হাঙ্গেরি, এর ভিতর থেকে বৃন্দা এবং গগন কিন্তু অলওয়েজ হাঙ্গেরি একটা কোচের অধীনে লম্বা একটা সময় ছিল, এবং এরপরে তারা ইউরোপে যখন ট্রেনিং নেয় সেখানেও তারা কোচিংয়ের ভিতরেই থাকে। মানে তারা যে পরিমাণ সুযোগ সুবিধা, কোচিং ফ্যাসিলিটিস যেগুলো পায়, সেই জায়গাটাতে আমরা পাই না। এর জন্য যে শুটিং ফেডারেশনের দায়ী তা না। আমার মনে হয় যে বাংলাদেশের যারা পৃষ্ঠপোষকতা করে বিভিন্ন গেমসে, ধরেন এই যে ক্রিকেট 60 কোটি টাকা দিয়ে বাংলাদেশ টিমের জার্সি কিনলো, অফিশিয়ালি স্পন্সর একটা টেলিকম কোম্পানি, তো তার এদের মতো বড় বড় কোম্পানি যদি শুটিংকে পৃষ্ঠপোষকতা করে যে হ্যাঁ এই ইভেন্টটাতে বাংলাদেশের যে কোনো অলিম্পিকের মতো গেমসে পদক পাওয়া সম্ভব, এবং মানে সবই যদি আপনি স্বার্থ না দেখে কিছুটা যদি এখানে একটু স্বার্থ করে এই দেশে সাহায্য করা যায়, তাহলে মনে হয় আজকে বলেন বাকি বলেন বা বিকেএসপি যে তরুণটা এই পেশায় আসতে চায়, তার ভবিষ্যৎটা নির্ভর করবে কি দিয়ে। আমি যে শুটিংটা করব, আমার পেশাটা কি, আমাকে তো বাঁচতে হবে, তো সেই পেশার সিকিউরিটিটা যদি আমরা শুটিং থেকে মোটামুটি দিতে পারি, মানে বৃন্দারা যেই পয়সা পায় এটা আপনি কল্পনাও করতে পারবেন না, মানে কল্পনাও করতে পারবেন না। তারপরেও আমাদের ছেলেরা ওদের সাথে ফাইট করে। তা আমি মনে করি যে সাবরিনা যেটা বললো যে মেধার দিক দিয়ে বাংলাদেশি শুটারদের কোনো মানে স্কিলে ঘাটতি আছে, মেধাসম্পন্ন শুটার আছে, বাট তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করা এবং পৃষ্ঠপোষকতা দিয়ে যদি আমরা পারি, তাহলে হয়তো আমরা মনে হয় যে আন্তর্জাতিক অঙ্গন থেকে এক না একাধিক সাফল্য আসা সম্ভব। রাইট, ওই অ্যাথেন্সে কিন্তু দেখেছিলাম আমরা, অ্যাথেন্স অলিম্পিকে ইংল্যান্ড হয় গ্রেট ব্রিটেন একটা গোল্ড পেয়েছিল, পরে 2টা অলিম্পিকের পরে এবার কিন্তু তারা টোটাল অলিম্পিকের যে মেডেল টালি এখানে সেকেন্ড পজিশনে চলে এসেছে। তাদের একটা এই 10 বছরের বা 12 বছরের একটা প্ল্যানিং ভিশন ছিল, এরকম একটা ভিশন। এথেন্স অলিম্পিকে তো আমরা আসিফকে নিয়ে ধরেন খুব সম্ভাবনা, আমরা ওই ইভেন্টটা দেখছিলাম, এবং ওখানে এক চাইনিজ এক শুটার এসে, মানে অক্ষত এক চাইনিজ শুটার, তখন তো এ ছিল হলো 100তে সে 99 পর্যন্ত 10 on 10 মারলো, 99, মানে 100টা শুট আউট করে 99টা সে পারফেক্ট করলো। সেখানে বিন্দা ছিল 8 নম্বরে, মানে বিন্দারও স্থান নাই সেখানে। আসিফ ওইখানেই জেনারেল তৎকালীন সেনাপ্রধান যে উনি বললো যে না আমি জার্মানি কোচ নিব না, চাইনিজ কোচ নিব। এই যে চাইনিজ কোচের অধীনে আবার বাংলাদেশ প্রবেশ করলো, কিন্তু আসিফ চাচ্ছিল আবার জার্মান কোচ, মানে সে যেটাতে কমফোর্টেবল ফিল করছিল আর কি। আমার কাছে যেটা মনে হয় শুটিংয়ের সম্ভাবনা এখনও আছে, যারা শুটিং নিয়ে কাজ করছেন ফেডারেশনে, তাদেরকে যদি আমার মনে হয় যে পৃষ্ঠপোষকতার যদি বড় বড় কোম্পানি যারা আছে তারা যদি একটু হাত প্রসারিত করে, এবং ওই যে পাইপলাইনে প্লেয়ার ওঠানোর জন্য যে বিভিন্ন বয়সভিত্তিক যেসব টুর্নামেন্টগুলো করে প্লেয়ারদের উঠিয়ে এনে, মানে এখন যারা বাকি টাকি তো হয়ে গেছে, এদের দিয়ে কিন্তু আপনি আর বেশি দিন নিতে পারবেন না।
তরুণ শুটারদেরকে এক ঝাঁক তরুণ শুটারদেরকে বের করে আপনি যেটা বললেন এটা 10 বছর বা 20 বছর মেয়াদি একটা পরিকল্পনা করে যদি মানে আগানো যায় তাহলে শুটিংয়ের থেকে মানে শুটিং খুবই সম্ভাবনা একটা ইভেন্ট যেখান থেকে সাফল্য পাওয়া সম্ভব এবং এটা মাইন্ড গেম তো মাইন্ড গেম হলেও একদম ব্যক্তিগত স্কিল আর কি যেটা সেখানে মানে বাংলাদেশের বাঙালির যে মেধা আমার কাছে মনে হয় সেখানে ওইরকম বিস্ময়কর কোনো না কোনো ক্রীড়াবিদ বা কোনো শুটার উঠে আসা সম্ভব আসলে আমাদের শুটিং এ এখনো হয় কি যে এক পার্টিসিপেট করতে যাচ্ছে একটা গেমসে যেমন উচ্চ পর্যায়ে মানে নির্দিষ্ট করে দেয় যে এতজন শুটারের বেশি যেতে পারবে না সেখানে আমাদের ইভেন্ট কিন্তু অনেক যেমন ইভেন্টগুলোতে সম্ভাবনা থাকুক না থাকুক তারপরেও শুটাররা বয়স ভিত্তিকভাবে যদি মেধা মানে যাচাই করে যদি বেশ কিছু অনেক বেশি পরিমাণ শুটার যদি এই বিভিন্ন গেমসগুলোতে পাঠানো হয় তাহলে কিন্তু দেখা যাবে যে শুটারদের শুটিং এর মানটা কিন্তু বাড়বে যেহেতু ওদের এক্সপেরিয়েন্সটা গ্যাদার করছে হ্যাঁ সেখানে বয়স ভিত্তিক গেমসগুলোতেও যেমন শুটার যাচ্ছে 3 জন 4 জন বা 6 জন সেখানে ইভেন্ট কিন্তু অনেকগুলো আমরা চাইলে সব ইভেন্টগুলোতে পার্টিসিপেট করছি না একটা কিছু সংখ্যক ইভেন্টে যেমন 10 মিটার ইভেন্টটাকে বেশি প্রেফার করি আমরা 50 মিটার আছে 50 মিটারে কিন্তু আমাদের সম্ভাবনা আছে কারণ এই পর্যন্ত 50 মিটারেও কিন্তু যথেষ্ট ইন্টারন্যাশনাল পদক এসেছে এবং আমার যে কমনওয়েলথ গোল্ড মেডেল সেটাও কিন্তু 50 মিটার থেকে এসেছে সেক্ষেত্রে আমরা 50 মিটারে কিন্তু জোরটা অনেক কম দিচ্ছি এবং 50 মিটার অনেক উইক সেখানে প্রতিভাবান শুটার কিন্তু আছে আমাদের 50 মিটারে আমরা একটা ফোন নিয়ে আবারও আলোচনা করছি দর্শক আপনার নামটি বলে প্রশ্ন করুন আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ মোহাম্মদ সাইফুল ইসলাম বলছি জি হ্যাঁ ব্রাহ্মণবাড়ি থেকে জি হ্যাঁ স্যার যেটা দেখতেছি কতটুকু সাফল্য আনতে পারে বাংলাদেশের জন্য 2016 সালে ওকে আপনার প্রশ্নটি আমরা পেয়েছি আমরা বাংলাদেশ কতটুকু সফলতা পাবে এইটাও যদি একটু এই প্রশ্নটা দদুল ভাইয়ের কাছেও রাখবো আপনি আপনার যে জায়গায় ছিলেন আমরা আসলে আন্তর্জাতিক অংশগ্রহণ আরো বেশি বা বাড়ানোর মানে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা উচিত বাংলাদেশ শুটিংকে এটাই তো হ্যাঁ আসলে পরিকল্পনা করা উচিত যেমন ইন্ডিয়ার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা যদি বলি ওরা কিন্তু বয়স ভিত্তিক একটা টিম সিলেক্ট করে নিচ্ছে সিনিয়র তারপরে এ টিম বি টিম এইভাবে করে যেমন ইয়ুথ এখন কিন্তু 3টা টিম আছে ইয়ুথ জুনিয়র সিনিয়র গ্রুপ হ্যাঁ ইয়ুথের যেমন 18 পর্যন্ত একটা বয়স নির্দিষ্ট করা থাকে এখন এই ইয়ুথ টিমটাকে 2-3 জনে না এনে মানে সংখ্যা আরো গরিষ্ঠ মানে বেশি করা উচিত শুটাররা যদি আরো বেশি পার্টিসিপেট করে কারণ এরাই কিন্তু ইয়ুথ টিমটাই কিন্তু রাইজিং শুটার ওরাই কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করে ওরাই সিনিয়রে যাবে ইন্টারন্যাশনাল গেমসগুলো করবে অলিম্পিকের জন্য ওদের টার্গেট থাকবে এই ইয়ুথ টিমটাই সেজন্য ইয়ুথ টিমটাকে যদি বেশি জোর দেওয়া হয় এই টিমটা যদি বিভিন্ন ইন্টারন্যাশনাল গেমসগুলোতে পার্টিসিপেট করে এবং জুনিয়র টিমটাও নেক্সট মানে আমাদের ভবিষ্যৎ শুটার হিসেবে ওরা গ্রো আপ হবে ওদেরও এক্সপিরিয়েন্স অনেক বেশি দরকার ওরাও যদি আরো বেশি পরিমাণ শুটার বিভিন্ন গেমসগুলো করে তাহলে ওদের মানে ইয়েটা মজবুত হবে ওদের মাইন্ডটাও অনেক স্ট্রং হবে ওরা আরো ভালো করতে পারবে শুটিং আমরাও সেই আশা করব আর আমরা হয়তো আমরা জানি যে একটা প্রক্রিয়ার মধ্যে আছে বা একটা পরিকল্পনাও রয়েছে এটা নিয়ে আমরা আরো আলোচনা করব দদুল ভাই সোলিডারিটি গেমসে আমাদের সম্ভাবনার কথা বলছিলেন দর্শক শুটিং আরো শুটিং না টোটাল যে আমাদের যে অ্যাথলেটরা গেছেন ওখান থেকে আসলে কেমন সম্ভাবনা মাবিয়া আক্তার সীমান্ত আছেন শিলা আছেন বা একজন অ্যাথলেট আছেন আমেরিকাতে থেকে এসেছেন আমরা একটা ব্রেক নিয়ে আলোচনায় ফিরি দদুল ভাই দর্শক উইলা স্পোর্টস নিচ্ছে ছোট্ট একটা বিরতি ফিরছে একটু পর সাথেই থাকুন বিরতির পর আবারও স্বাগত উইলা স্পোর্টসে আমরা কথা বলছিলাম ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের সফলতা নিয়ে শুটিংয়ে আমরা একটি গোল্ড একটি রৌপ্য পদক পেয়েছি আমাদের সঙ্গে আছেন শুটার সাবরিনা সুলতানা এবং আছেন নাসিমুল হাসান দদুল ভাই দর্শক যে প্রশ্নটা
করছিলেন যে আমাদের আসলে আরো সফলতা বা কতটুকু সফল হওয়ার সম্ভাবনা রয়েছে? আসলে ইসলামিক গেমসগুলোতে তো আফ্রিকান দেশগুলোও থাকে, তো সেই দিক থেকে বিচার করলে বাংলাদেশের অ্যাথলেটিক্সে সাফল্য পাওয়াটা সম্ভব না এই কারণে হচ্ছে অ্যাথলেটিক্স হচ্ছে একটা টাইমিংয়ের খেলা। ধরেন আপনি 10.9-এ 100 মিটার দৌড়ান, এখন বাংলাদেশের প্লেয়াররা যদি 10.9-এ 100 মিটার দৌড়াতে না পারে তাহলে সেই জায়গায় সাফল্য আসবে না, এটা কিন্তু গুণার হিসাব, চাইলেও পারবেন না। আমি জানি যে আমি 10.9-এ 100 মিটার স্প্রিন্ট শেষ করি, সুতরাং আপনি আমার প্রতিপক্ষ যারা আছে তারা যদি এই 10.11 বলেন, 12 বলেন বা 11.something 1-2 বলেন, ওই জায়গাতে আমার থেকে পারবে না। আসেন যদি সাঁতারও একই জিনিস, এখানেও টাইমিংয়ের একটা হিসাব আছে। এখানে যাদের যে বেস্ট টাইমিংগুলো, আমি মনে করি যে বাংলাদেশের যে সকল প্লেয়াররা যে ইভেন্টগুলোতে গেছে, কুস্তি বলেন, সাঁতার বলেন, অ্যাথলেটিক্স বলেন, তাদের যে ঘরের যে টাইমিংটা, এই টাইমিংটার থেকে তারা যাতে কম না করে, এই টাইমিংটা করুক, এটাই আমাদের সাফল্য। টাইমিংটা মিস না করুক। মানে দেখা গেছে যে ইন্টারন্যাশনাল মিটের সার্বিক অ্যাটমসফিয়ার এই জায়গাতে বাংলাদেশে পুলে নামার পরে দেখা গেল যে এখানে 50 মিটার হয়তো 10 সেকেন্ডে করে, সেই জায়গাতে সে সময় নিল 12 সেকেন্ড, এরকম সময় নেয়। ঠিক আছে, তো সেই জায়গাগুলোতে আমাদের সম্ভাবনা শুটিংয়ে ছিল। যদি আর্চারি ইভেন্টটা থাকতে পারতো তাহলে আমরা একটা বলতে পারতাম। এখন আরেকটা ইভেন্ট আছে যেটা তুরস্কর মতো দেশ আছে, ইরান আছে, তারপরেও মেয়েদের যে এটা ভারোত্তোলন যেটা আছে, এটা তো আসলে এটাও একটা মাইন্ড গেম। এটা কখন কে কি বলে বসে বুঝে না জানি না। কোচ এবং খেলোয়াড় এদের যদি গুড সমন্বয় থাকে এবং কলগুলো যদি ভালো দিতে পারে, যে ঠিক আছে ওরা যাই হোক আমরা এখানে কিন্তু একটা জুয়া খেলার মতন বিষয় আছে। ধরেন কৌশল আছে, ধরেন আপনি উঠাতে পারেন 85 কেজি, আপনি কল দিয়ে রাখলেন 90, তো 90 যতক্ষণ পর্যন্ত 90 ক্রস না করছে ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু আর ডাক আসবে না। 90 ক্রস করলে দেন আপনাকে বলবো যে তুমি সেটা 90 ক্রস করছে, এবার আসো, এবার তোমার ডাক দাও। এর আগ পর্যন্ত কিন্তু আপনি বসেই থাকবেন, অন্যরা খালি ক্রস করতে থাকবে। তো সেই জায়গায় আমাদের মাবি এবং মাবিয়ার কোচরা যদি সাহসী হয়, তাদের কি কল হয় তার উপরে নির্ভর করবে আর কি, যে বাংলাদেশের সাফল্য ব্যর্থতা আর কি। তবে এটাতে আসলে একটা মাইন্ড গেম এবং মুডের উপর নির্ভর করে। যদি ওই মুহূর্তে তিনি তার মতো শক্তি সঞ্চয় করতে পারেন তাহলে অলৌকিক কিছু ঘটতেও পারে। মানে এই খেলাটাতে ধরেন আমি একটা উদাহরণ দিয়ে খেলাটা বলি, যে সেটা হচ্ছে যে 2006 সালের কমনওয়েলথ গেমসে ভারতের একজন ভারোত্তোলক, উনি 190 কেজি কল দিয়েছে, তো 90 কেজি কেউই তুলতে পারেনি। তো লাস্টে চলছে ব্রোঞ্জের খেলা, ভারতের ওই লোক প্রেস কনফারেন্স অলরেডি চলে গেছে, মানে সে গোল্ড। এবং শ্রীলঙ্কার কাছে সুযোগ হচ্ছে, সে যদি 95 তুলতে পারে তাহলে সে মানে সে যদি তুলতে না পারে তাহলে সে চলে যাবে ব্রোঞ্জে, আর তুলতে পারলে সে চলে যাবে গোল্ডে। 95 কল ছিল, 90 কল ছিল, তাকে 95 দেওয়া হয়েছে, সে চ্যালেঞ্জ করলো আর কি। যদি না করে তাহলে সে ব্রোঞ্জ, আর ভারত তো গোল্ডই। তো সে মানুষের তালি উৎসাহ, সবাই তাকে বললো, তালি দিতে দিতে সে 95 তুলে ফেললো এবং শ্রীলঙ্কার ব্রোঞ্জ থেকে এসে গোল্ড নিয়ে বেড়ে গেল, আর ইন্ডিয়া পেল সিলভার। মানে ভারোত্তোলন খেলাটাই এরকম আর কি। মানে কোচ কতটা সাহসী, কোচ কতটা কল দেয়। আমরা যেটা দেখেছি বাংলাদেশের কোচরা মানে তার প্লেয়ারদের ব্যাপারে কল দেওয়ার ব্যাপারে একটু ভয় পায়। মানে সেই জায়গায় যদি মানে সাহস সঞ্চয় করে ভালো কল দেয় এবং আমাদের প্লেয়াররা যদি ওই জায়গায় শক্তি সঞ্চয় করে স্ন্যাক্স বা জার্কগুলো ঠিক মতো করতে পারে তাহলে সাফল্য আসতেও পারে। মানে এই জায়গাটাতেও বাংলাদেশের সম্ভাবনা আছে। এটা কিন্তু টেকনিক। মানে যেই ছেলেটা ধরেন গোল্ড পেয়েছিল আর কি, আমরা তাকে ডেকেছিলাম, মালয়েশিয়ার একটা 20 বছরের ছেলে, সে কিন্তু খুব মোটা স্বাস্থ্য এরকম না। পরে আমরা তার হাতটা ধরেও দেখলাম, সে বলল যে আসলে স্ন্যাক্স বা জার্ক মানে ওইগুলো উঠানো এটা একটা টেকনিক। এই টেকনিকটা যদি তুমি রপ্ত করতে পারো তাহলে অনেক হেভিওয়েট জিনিসও তুমি তুলতে পারবে। আর টেকনিকটা যদি তুমি রপ্ত না করতে পারো, সারাদিন তুমি ওঠানামা করলেও তুমি এটা কাজ করতে পারবে না। কারণ আপনি ওই যে পাটাতে জার্ক করে, এই পাগুলো ফেলা না ফেলা এটা তো হাঁটুর উপরে করে, এই জায়গাটাতেই তো আপনার পয়েন্ট। স্ন্যাক্স আর জার্কের যে জায়গাটা আছে এখানে কিন্তু আপনার পা ফেলা এবং সোজা হয়ে দাঁড়ানো এবং তারপরে এই বারবেলগুলো নামানো, এই সবগুলোর ভিতরে কিন্তু পয়েন্ট কাউন্ট করে। ওই জায়গাগুলোতে যে টেকনিক্যালি যে স্ট্রং যদি হয় বাংলাদেশের নারীরা, তাহলে হয়তো সাফল্য আসতেও পারে। আমরা আশাবাদী যে বাংলা মানে এই ইসলামিক সলিডারিটি গেমস যেহেতু ইসলামিক দেশগুলো অংশ নেয়, এখানে মানে ওয়ার্ল্ডের যারা টপ 10-এর ভিতরে বা 100-তে থাকে তারা নেই, তো সেই সুযোগগুলো যদি কাজে লাগাতে পারে অবশ্যই সাফল্য আসবে। এবং সাফল্য ইন্টারন্যাশনাল যে কোনো টুর্নামেন্টে সাফল্য পাওয়া মানেই অনেক বড় কিছু একটা অর্জন। মানে এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। ফুলপতি চাকমা আছে, মাবি আক্তার সীমান্ত, আমাদেরও
প্রত্যাশা তারা বাংলাদেশের জন্য বাংলাদেশের একটা আমেরিকান অ্যাথলিটও আছে যে এবারে অংশ নিচ্ছে। আমেরিকান অ্যাথলিট আছে, কিন্তু হয় কি আমরা যে সিজারকে 2012 লন্ডন অলিম্পিকে নিলাম, মানে সে মিশিগানে যে রকম জিমনাস্ট, সে যেই পারফরমেন্স, তার যে পয়েন্ট, কিন্তু সেই জায়গাটা সে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে এসে কভার করতে পারেনি। আলিদা শিকদার অ্যাথলেট, উনি লং জাম্প এবং স্প্রিন্টে অংশ নেবেন বাংলাদেশের হয়ে। দেখা যাক বাংলাদেশের মুখ উজ্জ্বল করে। উনি আমাদের রিও অলিম্পিকেও আমাদের হয়ে অংশ নেওয়ার একটা প্রক্রিয়া ছিল, কিন্তু কোনো কারণে হয়তো হয়ে ওঠেনি। উনি ওনার যে অঙ্গরাজ্য আছে যুক্তরাষ্ট্রে, ওখানে উনি হচ্ছে লং জাম্পে একবার বেস্ট ছিলেন একটা বছরে। তো সেই জায়গা থেকে উনি এখন বাংলাদেশে এসেছেন। আমরা হয়তো প্রত্যাশা করব কিছু একটা, তার আমেরিকান যে স্কোরটা সেটা যদি এখানে করতে পারে, অবভিয়াসলি এখানে গোল্ড পাবেই। এটাই হলো, সেটা করতে পারলেই মানে এটা কিন্তু সহজ হিসাব যে আমি এত স্কোরে লং জাম্প শেষ করি, সুতরাং এটা যদি আমি ওই জায়গাটা করতে পারি তাহলে অটোমেটিক এটা হয়ে যাবে। আমরা দেখেছি 245 পয়েন্ট করে, 245.5 পয়েন্ট করে রাব্বি হচ্ছে রূপা পেল। তো আসলে এই পয়েন্টগুলো কি আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে কি পিছিয়ে, নাকি আমরা ঠিক জায়গাতেই আছি? না, খুব একটা পিছিয়ে না। ওই যে আমি বলেছি আমরা গোল্ডে 5 হারিয়েছি। রাব্বি যে সিলভার পেয়েছে, ও যখন কোয়ালিফিকেশনে ছিল তখন কিন্তু ওর পয়েন্ট 3 না 4, মানে 25 সেম ছিল। মানে যে ফার্স্ট প্লেসে ছিল তারও ছিল 24, রাব্বিরও ছিল 24, শুধু পয়েন্ট যেটা থাকে ওই পয়েন্টের ডিফারেন্স, হ্যাঁ ফ্র্যাকশন পয়েন্টে পিছিয়ে এসে সেখানেও ফাইনালেও সে ভালো করেছে, না হলে তো সিলভার পাওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা কি ইন্টারন্যাশনাল যে কম্পিটিশন গুলো হয়, আমরা কি আসলে ফাইট দিতে পারবো? অবশ্যই এইভাবে এই ধারাবাহিকতা থাকলে আমরা ইন্টারন্যাশনালি ভালো করতে পারবো। না, আপনি যে বিষয়টা বলছেন, আমি বললাম আগে যে পয়েন্টটা কাউন্ট হতো সেটা হচ্ছে 10, রাইট, 10 এর পরে ওই যে 9 আসতো, 8 আসতো, এখন হচ্ছে 10.10। এখন ফ্র্যাকশনটা মানে ফ্রিকশন, মানে ধরেন একটা চুলের সমান, ধরেন আমি 10.9 মারলো, আমি হয়তো 10.8 মারলাম, মানে একটা চুলের ব্যবধান, মানে সেন্টার লেভেলটা কাউন্ট হয় আর কি। আগে যেমন কোয়ালিফিকেশনটা হতো 600 এ, মেয়েদের ইভেন্টটা ছিল 400 এ, সেটা এখন হয়েছে ফ্র্যাকশন অফ পয়েন্ট, এখন 10.9 হাইস্ট থাকে, সেখানে যে যতটা ভালো করতে পারে, কাছাকাছি যেতে পারে। আর ফাইনালেও সেম, ফাইনালের ইয়েটাও এখন অনেক চেঞ্জ হয়েছে। ফাইনালে যেমন যখন বেস্ট অফ 8 এ চলে আসে কোয়ালিফিকেশনটা হওয়ার পরে, তখন কিন্তু সবার স্কোরটাই 0 হয়ে যায়। ওরা আবার ওখানে একটা সিরিজ মারার পর ওখান থেকে ওদের মানে স্টার্ট হয়, ওরা তখন 1 বাই 1 আউট হতে থাকে। আগে যেমন মানে 10টা গুলি মারতে হতো, সেখান থেকে মানে 8 জন শুটারই 10 শট করে মারার সুযোগ পেত। এখন কিন্তু সেটা নেই, এখন যার লোয়েস্ট স্কোর থাকে সে আউট হতে থাকে, আর 8, 7, 6 এরকম করে কাউন্টডাউন হয়ে তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড তখন এইভাবে হয়। আচ্ছা, আমাদের পাশের দেশ ভারত কিন্তু শুটিং এ বা বিভিন্ন অ্যাথলেটিক্সেও তারা এগিয়ে যাচ্ছে ইদানিং। আসলে তারা বিভিন্ন রাজ্যে আসলে রাজ্যের মানুষের যে ফিজিক্যাল যে এবিলিটি, তার উপর ভিত্তি করে কিন্তু রাজ্যগুলোতে প্রায়োরিটি দিয়ে ওই নির্দিষ্ট খেলাটাকে গুরুত্ব দিচ্ছে। হরিয়ানাতে এক ধরনের খেলা হচ্ছে, উড়িষ্যা আর এক ধরনের খেলা হচ্ছে, এক ধরনের ক্রীড়া পল্লী গড়ে উঠছে। আমরা কি এই ধরনের পরিকল্পনার মধ্য দিয়ে আসতে পারি কিনা? অবশ্যই না, শুটিং এ কিন্তু ফিজিক্যাল ফিটনেসটা খুব একটা হ্যাম্পার করে না। এখানে বলতে গেলে 80% কিন্তু মেধা। সেখানে আমাদের ব্রিলিয়ান্ট, বিশেষ করে যারা একটু পড়াশোনায় ভালো, তারপরে ফিজিক্যাল ফিট আছে, ওই ধরনের ছেলে মেয়েদেরকে যদি শুটিং আনা যায়, হ্যাঁ, কারণ অনেক ব্যাপার আছে। যেমন আমরা যখন একটা ফরেন কোচ আনি, তখন কিন্তু ওরা বাংলা ভাষাটা বলতে পারে না, সেজন্য তখন আমাদের হয় ইন্টারপ্রেটারের সাহায্য নিতে হয়, না হলে আমাদেরকে ইংলিশটা জানতে হয়। সেখানে যেমন রুট লেভেল, যেমন গ্রাম অঞ্চল থেকে যদি আমরা শুটার নিয়ে আসি, সে কিন্তু সহজে ইংলিশটা বুঝবে না, একটা ফরেন কোচের ভাষা বুঝবে না। তারপরে শুটিং এর যে কিছু ভাষা আছে, শুটিং এর টেকনিকগুলো তাকে বুঝতে অনেক সময় নিবে,
অনেক সময় নেবে, সে হয়তো বুঝবে কিন্তু সেটাকে অ্যাপ্লাই করতে অনেক সময় নেবে, যার জন্য তাকে অনেক লেন্দি প্রসেসে চলে যেতে পারে, চট করে সে একটা জিনিস ক্যাচ করতে পারবে না। এখন ব্রিলিয়ান্ট ছেলে মেয়েদেরকে যদি এই শুটিংয়ে আনা যায়, সেখানে ওদের ফিটনেসটাকে কাভার করে ওদেরকে দিয়ে যদি শুটিং টিম গঠন করা যায়, তাহলে দেখা যাবে খুব শর্ট টাইমে আমরা অনেক ইমপ্রুভ করতে পারবো। শুটিং তো ব্যয়বহুল একটা খেলা, আমরা আসলে এখানে প্রচুর ইনভেস্টেরও প্রয়োজন আছে। আমরা চাইবো বা আমরা আশা করব সরকার যেন এরকম একটা ব্যবস্থা করে দেয় কিংবা পৃষ্ঠপোষকরা এগিয়ে আসে। দুদুল ভাই, আপনি বলছিলেন যে অভিনব বিন্দ্রা বা ভারতীয় শুটাররা জার্মানি হাঙ্গেরির কোচদের তত্ত্বাবধানে থাকে। বাংলাদেশে ইদানিং দেখা যাচ্ছে আমরা কোরিয়া বা চায়না থেকে কোচ নিয়ে আসছি, বা এখনো আছে আমাদের মনে হয় কোরিয়া। না, এখন নেই, এখন আমাদের আছে না, ভারতের হচ্ছে কি, ভারত বুঝে গেছে যে তার শুটিং থেকে সাফল্য পাওয়া সম্ভব। তাদের ছেলেরাও ভালো, মেয়েরাও ভালো, এবং তাদের শুটিংয়ে মনে হয় বাজেট এরকম মানে 1-150 কোটি টাকার মতো বাজেটই, মানে শুধু শুটিং এর জন্য। তো আর এছাড়া ভারতের যারা বৃন্দা বা এরা কিন্তু এমনি ধনী লোকের ছেলে, এরা বাসায় নিজেরই শুটিং রেঞ্জ আছে, এদের প্র্যাকটিসের জন্য পার্সোনাল কোচও আছে আলাদা। হয়তো এই ইন্ডিয়ায় কোনো খেলা নাই, তারা ইউরোপে কোথাও চলে গেল, হয়তো কোচিং করলো। ওই সুযোগ সুবিধা হয়তো প্রোভাইড বাংলাদেশ নাও করতে পারে। আমার কথা হচ্ছে যে আপনি যদি ইন্টারন্যাশনাল মিটগুলোতে অংশ নেন, সাবরিনা যে কথাটা বললো যে ইন্টারন্যাশনাল মিটগুলোতে অংশ নেওয়াটাই ওখানে অনেকগুলো ইভেন্ট আছে যেগুলো আমরা ছেড়ে দিই। ধরেন আমি উদাহরণ দিয়ে, ধরেন আমি 10 মিটার এয়ার রাইফেলে ছেলে আর মেয়ে এন্ট্রি করলাম, কিন্তু পিস্তলে আমি এন্ট্রি করলাম না, কিন্তু পিস্তলে আমার হাতে 3 জন প্লেয়ার আছে, কিন্তু আমি যদি ওই 3 জন প্লেয়ারেও পিস্তলে এন্ট্রিটা করাই, তাহলে তারও একটা অভিজ্ঞতা হলো যে একটা ইন্টারন্যাশনাল মিট কাভার করার। এই যে ম্যাচ টেম্পারমেন্টের যে জায়গাটাতে, এই জায়গাটাতেও আমি সাবরিনার সাথে একমত যে বাংলাদেশের প্রত্যেকটা ইভেন্টে অংশ নেওয়া উচিত। মানে কার কি মেধা, এই জায়গাটা যাচাই বাছাই করার একটা সুযোগ আছে, কারণ মেধা ছাড়া কিন্তু স্পোর্টস কখনো হয় না। আমরা ব্রাজিলের একটা ফুটবল একাডেমিতে গিয়েছিলাম, ওরা যে বাচ্চাগুলো পিক করে, আমরা জিজ্ঞেস করেছিলাম যে এগুলো স্কুল থেকে পিক করো কিভাবে, তো তারা বললো যে আমরা স্কুলে যারা ভালো স্টুডেন্ট মানে মেধা তালিকায় আমরা ওই ছেলেগুলারে নেই, কিন্তু মেধা নাই এরকম ছেলেগুলারে পিক করি না, কারণ ফুটবলও তো মেধারই খেলা। আপনার দিন শেষে যেখানেই যান, ও যেটা বললো যে তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার দরকার, লাইক আমাদের মুস্তাফিজ প্রতিপক্ষ কিভাবে ব্যাট করছে তার ওই জিনিসটা রিড করে সে বলটা করবে, সেটা করছে, এটা হচ্ছে তার, সে তাৎক্ষণিক বুঝে নিচ্ছে যে তাকে আমাকে এখন কি করা উচিত। সেরকমই মানে প্রত্যেকটা ইভেন্টে যারা ক্রীড়াবিদ তাদেরকে বুঝতে হবে যে আমার আসলে এই মুহূর্তে কাজটা কি এবং আমি কি করতে পারি। ওইরকম মেধাসম্পন্ন ক্রীড়াবিদ আমাদের দেশে আর কি দরকার ওই জায়গাটাতে, মানে একদম মেধাশূন্য ক্রীড়াবিদ দিয়ে আপনি ইন্টারন্যাশনাল লেভেলে, মানে এখনকার যে অবস্থা, এই অবস্থায় মানে বিশেষ করে শুটিংয়ে বললো না যে একটা চুলের পরিমাণ, মানে ধরেন আমরা 10 জন শুটার, 10 জনই হয়তো 10.9 মারছে, 10 জনই, তো 10 জন যদি 10.9 মারতে থাকে, তাহলে কেউ হয়তো একটা মানে একটু কম ওই ফ্রিকশনে আপনি একজনকে পিছনে ফেলেন, এইরকম মানে প্রতিযোগিতার ফাইটটা অনেক কম্পিটিশন, যে কারণে বাংলাদেশ চাইলেও। একটা ছোট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরি। দর্শক, উইলা স্পোর্টসে নিচ্ছি ছোট্ট আর একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত উইলা স্পোর্টসে। আমরা কথা বলছিলাম ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের সফলতা নিয়ে। আমাদের সঙ্গে আছেন সাবরিনা সুলতানা। আপনার কাছে যে কোশ্চেনটা ছিল, একটা কোশ্চেন ছিল যেখানে আমি বলেছিলাম যে বিদেশি কোচ নির্ভর হয়ে যাচ্ছে কিনা আমরা, সেখানে আপনি নিজেও কোচিংয়ে আছেন। আমাদের দেশীয় কোচদের আসলে উঠে আসার পথে কি কোনো ধরনের অন্তরায় আছে কিনা, বাধা আছে কিনা, বা আপনি মনে করেন কিনা? আসলে আমি আছি আর্মি শুটিং অ্যাসোসিয়েশনে। এই পর্যন্ত যে চ্যাম্পিয়নশিপগুলো এসেছে, ন্যাশনাল এবং এয়ারগান চ্যাম্পিয়নশিপে আর্মি চ্যাম্পিয়ন হয়েছে এবং বিপুল সংখ্যক মানে সফলতা নিয়ে ন্যাশনাল রেকর্ড সহ। সেক্ষেত্রে ফেডারেশনে কিন্তু দেশি কোচের অভাব আছে, দেশি কোচ নেই যারা হয়তো ভালোভাবে ট্রেন আপ করতে পারবে, ওরকম মানে সাবেক শুটারদেরকে বলতে গেলে সুযোগই দেওয়া হয় না।
যেমন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বা সার্কুলার দিয়ে আসলে ফেডারেশনে কোচ নেওয়া উচিত যোগ্যতার ভিত্তিতে। একটা ন্যাশনাল টিমকে গাইড করার জন্য কিন্তু যে কোনো একটা শুটার বা একটা যে কোনো একজন কোচ এসেই কিন্তু গাইড করতে পারবে না, তাদের মেন্টালের ব্যাপার আছে। তাদেরকে একটা ভালো মানের কোচই কিন্তু পারবে ওদের মেন্টাল সিচুয়েশনটা হ্যান্ডেল করতে বা বুঝতে। সেখানে যদি সব সময় কিন্তু ফরেন কোচের আসলে আমরা ডিপেন্ডেন্ট বেশি হয়ে যাচ্ছি, কিন্তু ফরেন কোচ তো সব সময় আমরা রাখতে পারবো না, আমাদের দেশ এতটা অ্যাফোর্ড করতেও পারবে না। সেক্ষেত্রে আমাদের দেশি কোচদেরকে তো থাকতেই হবে। সেখানে যদি ফেডারেশনে যে পরিমাণ শুটার আছে সেখানে মানে শুটারদের জন্য ৩-৪ জন দেশি কোচ প্রয়োজন। সেখানে যদি মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে কোচ নিয়োগ দেওয়া হয় তাহলে আমি মনে করি শুটিংয়ের মানটা অনেক ডেভেলপ করবে। কারণ দেখা যাচ্ছে কিছু রুট লেভেল থেকে শুটার নিয়ে আসছে ওখানে, সেখানে ওদেরকে যদি চট করে একটা ফরেন কোচের আন্ডারে দিয়ে দেয় ওদের কিন্তু জিনিসগুলো বুঝতে সময় নেবে, চট করে ওরা বুঝতে পারবে না। এখন বুঝতে পারবে না, হয়তো 3 মাস 4 মাস ট্রেনিং দিল, তারপরে কম্পিটিশন নিল, সিলেকশন নিল, শুটারদেরকে আউট করে দিল যারা খারাপ মারছে। কিন্তু ওই শুটারটাই কিন্তু আবার যখন দেশি কোচের আন্ডারে যাচ্ছে একটা ন্যাশনাল করছে, সেই শুটারটাই কিন্তু ভালো করছে, আবার এসে রেকর্ড করছে। সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে আমাদের দেশি কোচের অনেক প্রয়োজনীয়তা আছে শুটিং ফেডারেশনে। কারণ বিভিন্ন ক্লাবগুলোতে কিন্তু দেশি শুটাররাই আছে এবং ওই দেশি শুটাররাই কিন্তু বিভিন্ন ক্লাবে শুটার তৈরি করে ফেডারেশনে দিচ্ছে। ফেডারেশন তখন সেটাকে মডিফাই করছে, তখন দরকার আছে, তখন একটা ইন্টারন্যাশনাল করেছে শুটিং করেছে, ইন্টারন্যাশনালি যোগ্যতা অর্জন করেছে, ভালো রেজাল্ট করেছে, ওই ধরনের ওই মাপের শুটারদেরকে যদি কোচ হিসেবে নিয়োগ দেয়, কোচ ও তাদের আন্ডারে যদি শুটারদেরকে দেওয়া যায় তাহলে হবে কি শুটারদের সাথে কোচদের একটা কমিউনিকেশন গ্যাপটা থাকবে না। বিভিন্ন ইন্টারন্যাশনাল গেমসে যখন যাবে তখন কিন্তু অনেক অনেক মানে সহযোগিতা পাবে শুটাররা। আমরা সেই প্রত্যাশা করব। নজরুল ভাই, আপনার কাছে যে ব্যাপারটা জানতে চাচ্ছিলাম যে যুব যে শুটিং হয় এখানে বিকিসপির জয় জয়কার থাকে ম্যাক্সিমাম সময়েতে, তো এখানে আসলে জাতীয় মানে পুরো রুট লেভেল থেকে শুটারদেরকে তুলে আনার আসলে কোনো পরিকল্পনার মধ্যে যেতে পারে? বিকিসপি তো একটা ইনস্টিটিউশন, এখান থেকে এরা সারা বছর প্র্যাকটিস করে এবং ইয়ুথ লেভেলেই তাদের কাজকর্ম বেশি, যে কারণে তাদের সাফল্যের হারটাও বেশি। অন্য অন্য আদার্স যেসব ক্লাবগুলো সাবরিনা যেটা বললো, যে ধরেন আর্মি বলেন, নারায়ণগঞ্জ ক্লাব বলেন, বা বাংলাদেশে যারা শুটিংয়ে অংশ নেয় যে ক্লাবগুলো আছে তারা ঠিকভাবে ফাংশন করছে কিনা তাদেরও তো পৃষ্ঠপোষকতা দরকার। কারণ বাংলাদেশের শুটিংটা কিন্তু আসলে বেসিক্যালি তারাই বাঁচিয়ে রেখেছে। আজকে যে অনেক প্লেয়ারগুলো দেখেন এটা তো ওই ক্লাবগুলো থেকেই উঠে আসছে। আমার মনে হয় যে বাংলাদেশের শুটিংয়ের সম্ভাবনা আছে এখানে। যারা সাবেক জাতীয় গোল্ড মেডেলিস্ট এবং যারা ভালো ভালো ক্লাব, এদের সমন্বয়ে একটা টেকনিক্যাল কমিটি করা উচিত সিলেকশন পর্যায়ে, যে বাংলাদেশের ধরেন একটা ইয়ুথ টিম যাবে, বাংলাদেশের একটা সিনিয়র টিম যাবে, এখানে কোন কোন প্লেয়াররা যেতে পারে এবং কাদের পারফরমেন্স ভালো, এই টেকনিক্যাল কমিটিটা এইগুলো অবজার্ভ করবে এবং তারা মানটা বিচার করবে, গুণগত মান এদের ভালো, এই লোক যাবে। মানে ফেডারেশনের উপরে সম্পূর্ণ এই জিনিসটা যদি ছেড়ে দেন তাহলে এই জায়গাটা একটা স্বেচ্ছাচারিতার সুযোগ থাকে, যে এটি আমার ইচ্ছা মুখে পাঠাবো, ওর ইচ্ছা। এটা কিন্তু শুটিং ফেডারেশনের এই সমস্যাটা কিন্তু আজকের না, এই তো অনেক পুরনো আর কি, বহু পুরনো আর কি। তো সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে মানে অনেক পেশাদার মনোভাব নিয়ে শুটিং ফেডারেশনটাকে সাজানো উচিত আর কি আমার মনে হয়। মানে সিলেকশন পলিসি বলেন, এর কার্যক্রম বলেন, কিংবা বাংলাদেশে আমরা যেটা শুনছি যে বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল শুটিং হওয়ার সম্ভাবনা আছে, একটা বিশ্বকাপ হওয়ার, এখানে একটা প্রায় 70-80 কোটি টাকার একটা বাজেট পরিকল্পনা আছে, 2019 বিশ্বকাপ করার পরিকল্পনা আছে এবং বিকিসপিতে কমপ্লেক্সটা করার। আপনার একটা যে ভাবা হচ্ছে যে আমাদের শুটাররা কি আসলে বিশ্বমানের ওই জায়গায় পৌঁছেছে কিনা, মানে আমরা এই জায়গা থেকে কতটা সাফল্য পেতে পারি। আপনি এই জায়গায় যদি এই শুটিংটা করেন আপনি একটা আধুনিক শুটিং রেঞ্জ পাবেন এবং সেই রেঞ্জটা যদি আপনি বিকেএসপিতে অলরেডি রেঞ্জ আছেই, সেটা বাংলাদেশ শুটিং ফেডারেশনেরই একটা রেঞ্জ হওয়া উচিত আলাদা কোনো জায়গায়। সেটা হলে বাংলাদেশ একটা ইন্টারন্যাশনাল রেঞ্জ তৈরি করলো, যেটা পরবর্তীতে আপনার কাজে আসবে। কিন্তু এটা যদি আপনি বিকেএসপিতে দেন বা দেন, এখান থেকে খুব কাজে আসবে না। আমার মনে হয় যে শুটার তৈরির ক্ষেত্রে আমাদের অর্থটা ঢালা উচিত, আরও ইনভেস্ট করা উচিত। শুটার কিভাবে আমরা তৈরি করব, কিভাবে বিদেশ পাঠাবো, এই জায়গাগুলোতে মনোযোগী গ্রাসরুট লেভেল যেটা বাংলাদেশের সব খেলায় যদি দেখেন, যে আপনি যদি আজকে ক্রিকেটের সাফল্যটা দেখেন,
আমাদের গ্রাসরুট লেভেলের পাইপলাইনে প্লেয়ার ছিল বলেই কিন্তু আপনি সাফল্যগুলো পাচ্ছেন। বা আজকে যদি আপনি এই গ্রাসরুট লেভেলে ইনভেস্টগুলো না করতেন তাহলে কিন্তু আজকে এসে সাকিব আল হাসানদের মতো প্লেয়ারগুলো আপনি পেতেন না। 2006-এর দিকে যদি আপনি হাই পারফরমেন্স না হতো তাহলে তো সাকিবের উঠে আসতো না। এদের ওঠার পিছনে তো একটা কার্যক্রম ছিল। তো সেই রকম শুটিংয়েরও উচিত যে তার একটা ভিশন নিয়ে যে ঠিক আছে আমি 2030 সাল পর্যন্ত একটা টার্গেট করলাম, এই টার্গেটের ভিতরে আমি এতগুলো প্লেয়ার উঠাবো, এই আমার টার্গেটে, এইভাবে আপনাকে আগাতে হবে। এবং সিলেকশন প্রসেসটাতে টেকনিক্যালি যারা কারেক্ট পিপল, যারা বুঝবে তাদেরকে আনা উচিত, যাতে তারা প্লেয়ারের মেধাটা যাচাই করার সুযোগ পায় যে না এই প্লেয়ার হয়তো ধরেন ঘরে প্র্যাকটিসে খারাপ করে কিন্তু ইন্টারন্যাশনাল রেঞ্জে অনেক ভালো করে। এরকম পৃথিবীতে বহু প্লেয়ার আছে ইন্টারন্যাশনালি খুব ভালো মারে, অথচ আপনি তার ন্যাশনাল মিটে দেন সে পাত্তাই পায় না। বহু প্লেয়ার আছে প্র্যাকটিস করে না কিন্তু ম্যাচ টেম্পারমেন্ট অনেক ভালো। এগুলো ওই যে লোকাল কোচ যেটা বললো, আমি হয়তো লোকাল কোচের সাথে একমত। যারা বাংলাদেশের গোল্ড মেডেলিস্ট তারা বাংলাদেশের শুটিংয়ে অবদান রাখবে, এটাই তো স্বাভাবিক। ক্রিকেটে ফুটবলে এটাই হচ্ছে, এটা স্বাভাবিক না? শুধু এই শুটিংটাতেই আসলে অভিজ্ঞতাটা আছে, সেই অভিজ্ঞতাটা সে কাজে লাগাবে না, সে আগামী প্রজন্মের ভিতরে ঢেলে দিবে, এটা স্বাভাবিক না? তো তাদেরকে যদি আরো শিক্ষিত করে আনা হয়, তাদেরকে যদি আরো উন্নত প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে তো তাদের হাত থেকে একটা দুইটা ছেলে বের হতে পারে। আর একটা ব্যাপার থেকে যায় যে ক্রিকেটে ফুটবলে হয়তো যারা সাবেক খেলোয়াড় তারা এসে কিন্তু স্বাবলম্বী হওয়ার একটা ব্যাপার থাকে বা আর্থিকভাবে সমাজের সাথে চলার একটা ব্যাপার থাকে। শুটিংয়ে কিন্তু আপনি শুটিং করছেন, গোল পেয়েছেন, কিন্তু শুটিং ছেড়ে দিয়েছেন, এরপর আপনার এটা পরিকল্পনা আসলে নিজেকে করতে হবে। শুটিং ফেডারেশনের উচিত এইসব ক্ষেত্রে সাবেক খেলোয়াড়দেরকে, শুটিং ফেডারেশনে হয় কি মানে এখন পর্যন্ত আমি যেটা দেখছি মানে আগেও দেখেছি যারা হয়তো একটা মানে ইন্টারন্যাশনাল পর্যায়ে মেডেল পেয়েছে ভালো শুটার, আমাদের দেশের শুটাররা মানে ইনভলভটা অনেক কম ফেডারেশন মানে শুটিং এর ক্ষেত্রে, তাদেরকে ডাকা হয় না বা কোনোভাবে মানে একটা গ্যাপ রয়ে গিয়েছে শুটাররা। হয়তো দেখা যাচ্ছে একটা গেমস হচ্ছে ফেডারেশনে গেমস হচ্ছে, ওরা দর্শক হিসেবে শুটিং করতে আসে, মানে দেখতে আসে, মানে একটা টান আর কি, একটা নেশার টানে ওরা আসে সবাই, সিনিয়র শুটাররা যারা এক্স শুটার ওরা আসে। কিন্তু তাদেরকে আসলে উচিত যে ফেডারেশন ইনভলভ করে, কারণ তাদের যে এক্সপিরিয়েন্সটা আছে এখনকার যেসব শুটার আছে ন্যাশনাল টিমে, ওদের সাথেই কিন্তু আমাদের এই সাবেক শুটাররা কম্পিটিশন করেছে, শুটিং করেছে। সো একটা ফরেন কোচের চাইতে কিন্তু আমাদের দেশি কোচরা ওদের মেন্টালিটিটা অনেক ভালো বুঝবে, তার কোথায় একটু সমস্যা হচ্ছে এটা কিন্তু একটা দেশি কোচ অনেক ভালো বুঝবে। আর একটা ব্যাপার হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং যুব চ্যাম্পিয়নশিপ এগুলো কি রেগুলার হয় নাকি আমরা অনিয়মিত হতেও দেখেছি? না, এটা রেগুলারই হচ্ছে। এবং গত বছরই ইয়ুথ চ্যাম্পিয়নশিপ হয়েছে, ইয়ারগান চ্যাম্পিয়নশিপ হয়েছে, ন্যাশনাল হয়েছে, এবারও ইয়ুথ চ্যাম্পিয়নশিপ হয়েছে, ইয়ারগান চ্যাম্পিয়নশিপ হয়েছে। এখন ন্যাশনালটা হওয়ার কথা ছিল, এটা সম্ভবত রোজার পরে হবে। নতুন কোনো মুখ দেখতে পেয়েছি এদের থেকে? নতুন মুখ বলতে আমাদের হ্যাঁ বেশ কিছু এসেছে, হয়তো গোল্ড পায়নি কিন্তু সিলভার পেয়েছে, ব্রোঞ্জ পেয়েছে, এরকম মানে যাদের রুট লেভেলে কিছু শুটার এসেছিল ক্যাম্পে, ওদের ভিতর থেকে বেশ কিছু শুটার মানে পদক পেয়েছে। কুষ্টিয়ার একটা মেয়ে পিস্তলে ভালো করেছে, তারপরে ম্যাচেও ভালো করেছে। আর দিশা যে ও এবার হ্যাঁ গোল পেয়েছে, ও কিন্তু রুট লেভেল থেকে এসেছে। দিশা ছিল সাতক্ষীরা রাইফেল ক্লাবের শুটার, ও ওখানে সাতক্ষীরা রাইফেল ক্লাবে ওর সুযোগ সুবিধাটা কম ছিল। এবং দিশা কিন্তু যখন ফেডারেশনের ওই ট্যালেন্ট হান্ট ক্যাম্পে ছিল তখন কিন্তু আমার আন্ডারেই ছিল মানে শুটার হিসেবে। ওকে ওই সাতক্ষীরা রাইফেল ক্লাবের যে সেক্রেটারি ছিলেন উনি কিন্তু দিশার শুটিংটা যেন ভালো করতে পারে, ও যেন শুটিং নিয়ে থাকতে পারে, আরও ডেভেলপ করতে পারে, সেজন্য ও দিশাকে আর্মি শুটিংয়ে ভর্তি করে দিয়েছিল। এবং সে ওখান থেকেই সে এখন আজকের দিশা হয়েছে। বুঝতে পেরেছি। দুদুল ভাই, সার্ভিসেস দলগুলো কিন্তু সবগুলো ইভেন্টে ক্রীড়াঙ্গনের মোটামুটি তারা সবসময় একটা ধারাবাহিক পারফরমেন্স বা সাফল্য ধরে রাখে। তো ওখানে কি আসলে আর্থিক নিশ্চয়তার ব্যাপারটা অনেকটুকু ডিপেন্ড করে যে খেলোয়াড়রা একটা আর্থিক নিশ্চয়তার একটা জায়গা পেয়ে যায়, তখন হচ্ছে তারা ধারাবাহিক সাফল্যের মধ্যে থাকে? এর বাইরে যারা থাকে আর্থিক অনিশ্চয়তা কি অনেকটুকু কাজ করে
ওদের মধ্যে ধারাবাহিকতা কিন্তু অতটুকু দেখা যায় না। না, শুটিং এটা বেসিক্যালি একটা অপেশাদার ইভেন্ট হিসেবে শুরু হয়েছিল, এখন আস্তে আস্তে এটা পেশাদারিত্বের দিকে এগুচ্ছে আর কি। যখন আপনি ইন্টারন্যাশনালি সাফল্য পাবেন তখন মিডিয়া এটাকে ফোকাস করে। তো বাংলাদেশের আমি বললাম না যে 2002 সালের ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসের পর আর সাফল্য নাই, মানে সেই মানে সাফল্যটা নাই। আপনি হয়তো সাফ লেভেলে সাফল্য পেতে পারেন, কিন্তু সেটাও এখন টাফ ব্যাপার। ভারত এবং শ্রীলঙ্কাও এগুচ্ছে মানে সেই তুলনায়। তো পাকিস্তানও দেখলাম যে খারাপ করে না, ভুটানের কাছে ফুটবলে হারছি। হ্যাঁ, তো সুতরাং সেই বিচারে আমি মনে করি যে শুটিংয়ের মোহিত সাহেবও যখন ছিলেন তো এই বিষয়গুলো অনেকবারই তোলা হয়েছিল যে প্লেয়ারদের আসলে পৃষ্ঠপোষকতা কি। এদেরকে ধরেন আজকে যে রাব্বি বলেন, বাকি বলেন, এদের পার্সোনাল স্পন্সর থাকা উচিত একটা কোম্পানির। মানে ধরেন সে ওই কোম্পানির ব্যানার ক্যারি করবে, সারা পৃথিবীর যেখানে যাবে সে ওই ধরেন বাংলাদেশের ওই জার্সির সাথে তার কোম্পানির ইয়েও থাকবে। তো এর ফলে সে ওই কোম্পানির থেকে টাকা পাবে, ওই কোম্পানির থেকে তার আর্থিক নিশ্চয়তা পেলে সে অনুশীলনে মনোযোগী হবে অতিমাত্রায়, যে আমি যদি সাফল্য পাই তাহলে আমার স্পন্সরের সংখ্যাও বাড়বে। তো এই জায়গাগুলোতে প্লেয়াররা যদি নিশ্চয়তা না পায় তাহলে শুটিংয়ের প্রতি তাদের মনোযোগটা এটা মানে একটা শখের বসে, আচ্ছা শুটিং করছি ছেড়ে দিলাম। পেশাদার শুটিং বলতে যা বোঝায় সেরকম প্লেয়ার পাবেন না, যেটা ভারত বা অন্য দেশ থেকে আস্তে আস্তে এই পেশার প্রতি আগ্রহ হচ্ছে। সেই আগ্রহটা ওই ক্লাবগুলোর সমন্বয়ে বসে শুটারদের প্রতি আগ্রহটা দেখাতে হবে। এবং যারা ইন্ডিয়াতে যেমন আছে যে শুটিং যখন ছেড়ে দিচ্ছে শুটাররা অথবা ইন্টারন্যাশনাল পর্যায়ে সিনিয়র শুটার যারা আছে ওরা দেখা যাচ্ছে নিজস্ব একটা একাডেমি করছে, একাডেমি করার সুযোগ পাচ্ছে ইন্ডিয়াতে, ওরা শুটার তৈরি করছে। যেমন আমাদের কলকাতাতেই আছে অনেক শুটার, ওদের সাথে বেশ ভালো কমিউনিকেট আছে আমাদের। ওরা নিজস্ব একাডেমি করছে, শুটার তৈরি করছে এবং ওই শুটাররাই কিন্তু অনেক ইন্টারন্যাশনাল গেমসে পার্টিসিপেট করছে, মেডেল নিয়ে আসছে। আমাদের দেশে কিন্তু এই সুবিধাটা নাই। যখন একটা পর্যায়ে একটা এজ 35-এর পরে বা 30 পরে একটা ছেলে বা একটা মেয়ে শুটিং করার পরে তার পারফরমেন্স থাকা অবস্থাতেই সে তখন চিন্তা করতে থাকে যে আমার এজটা এখন পরন্ত বেলায় প্রায় চলে এসেছে, আমি শুটিং ছেড়ে দিলে কি করব। ওই মেন্টালি একটা যে তার একটা প্রেসার পড়তে থাকে তখন কিন্তু তার মানে সে তখন কিন্তু একটু নিচের দিকে ডাউন হতে থাকে। যেমন বাকি এখন সে মুখ দিয়ে হয়তো না বললেও তাকে কিন্তু চিন্তা করতেই হচ্ছে, আমার পারফরমেন্স যখন না থাকে আমার তখন আমি কি করব, যখন আমি শুটিং করব না তখন আমি কি করব। সে এখন নেভিতে আছে, নেভি ওকে স্পন্সর করছে, সে সাপোর্ট দিচ্ছে, একটা অফিসার র্যাঙ্কে ওকে রেখেছে। এটা একটা ভালো একটা মানে আমি তো মনে করি সাবরিনা যে বাকির মতো একজন শুটার কিংবা রাব্বির মতো সেটা হচ্ছে যে শুধু নেভি সাপোর্ট করবে কেন, এখানে সমাজের বহু বড় বড় কোম্পানি আছে, বাংলাদেশের পতাকা যারা বিদেশের মাটিতে উঁচিয়ে ধরে এটা তো একটা গর্বের বিষয়। সেরকম মানে সোনার ছেলেদেরকে অবশ্যই পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত যে ঠিক আছে আমি বাকিকে নিলাম, আমি 1 বছর 2 বছর ওর সাথে থাকবো। এটা শুধু নেভির দায়িত্ব না, সমাজ একটা দেশকে গঠনের পিছনে সমাজের বিভিন্ন মানুষের দায়িত্ব আছে। সেই প্রত্যাশাই করব যে অনেক পৃষ্ঠপোষকরা এগিয়ে আসবে, বাংলাদেশ শুটিংটা আরো পেশাদারিত্বের দিকে এগিয়ে যাবে, আমরা সেই প্রত্যাশাই করব। ঢাকার বাইরে শুটিং রেঞ্জগুলো আরো আধুনিকায়ন হবে, এসব কিছু মিলে আমরা শুটিং এর একটা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আজকে এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের আজকে উইলার স্পোর্টসে। আগামীকাল ঠিক একই সময় দেখা হবে ক্রীড়াঙ্গনের নতুন কোনো ঘটনা নিয়ে। দেখতে থাকুন নিউজ 24।